বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক সালাম অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমি মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম ফিশারের তত্ত্বটা কিভাবে শুরু হয় এবং সেটার অনুমিতি শর্ত, তারপরে হচ্ছে অর্থের চাহিদা বলতে কি বোঝায়, অর্থের যোগান বলতে কি বোঝায়, ফিশারের সমীকরণের সম্প্রসারিত রূপ, এসব নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে ফিশারের সমীকরণের সম্প্রসারিত রূপের উদাহরণ এবং চিত্রভিত্তিক বিশ্লেষণ এবং তার সমালোচনা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব। তো ফিশারের বিনিময় সমীকরণের প্রসার। ফিশারের সমীকরণ হচ্ছে ভিএম প্লাস পিটি। ভিএম সমান সমান পিটি এবং তার সম্প্রসারিত রূপ হচ্ছে ভি প্রাইম এম প্রাইম প্লাস ভি প্রাইম এম প্রাইম। এখানে ভি সমান সমান হচ্ছে অর্থের প্রচলন গতি, এম হচ্ছে অর্থের যোগান বা বিহিত মুদ্রার যোগান। তারপরে পি হচ্ছে প্রাইস লেভেল বা দাম স্তর, টি হচ্ছে ট্রানজ্যাকশন বা লেনদেন অর্থ, লেনদেনকৃত অর্থের পরিমাণ, লেনদেনের পরিমাণ বা লেনদেনকৃত অর্থের পরিমাণ। লেনদেনকৃত অর্থের পরিমাণ। ভি প্রাইম হচ্ছে ব্যাংক অর্থের প্রচলন গতি, ব্যাংক অর্থের প্রচলন গতি। এম ব্যাংক অর্থের পরিমাণ। তাহলে আমরা দেখতে পেলাম যে ফিশারের সমীকরণ হচ্ছে ভিএম সমান সমান পিটি, যেখানে ভি হচ্ছে অর্থের প্রচলন গতি, এম হচ্ছে বিহিত মুদ্রার মোট অর্থের পরিমাণ বা বিহিত মুদ্রার যোগান, পি হচ্ছে দাম স্তর বা প্রাইস লেভেল, টি হচ্ছে লেনদেনকৃত অর্থের পরিমাণ, ভি প্রাইম হচ্ছে, এখন তার সম্প্রসারিত রূপটা হচ্ছে ভিএম প্লাস ভি প্রাইম এম প্রাইম। তাহলে এখানে ভি এবং এম সম্পর্কে তো আমরা আগেই জেনেছি, এবং ভি প্রাইম হচ্ছে ব্যাংক অর্থের প্রচলন এবং এম প্রাইম হচ্ছে ব্যাংক অর্থের পরিমাণ। পি প্রাইম হচ্ছে ব্যাংক অর্থের প্রচলন গতি এবং এম প্রাইম হচ্ছে ব্যাংকের অর্থের পরিমাণ। ফিশারের মতে আধুনিক অর্থনীতিতে ফিশার আধুনিককালে ফিশারের মতে
ব্যাংকের মোট যোগানের ক্ষেত্রে, মুদ্রার যোগানের ক্ষেত্রে ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ কাগজি এবং ধাতব মুদ্রাকে শুধুমাত্র বোঝায় না, এবং ব্যাংক যে আমানত জনগণের কাছ থেকে নিয়ে থাকে এবং সেই আমানতের উপর ভিত্তি করে যে সৃষ্ট আমানত বা ভোক্তাদের বা জনগণকে পুনরায় সে যখন আবার ঋণ প্রদান করে সেটাকেই আসলে বোঝানো হয়। সেই জন্য এটার প্রাথমিক রূপ হচ্ছে ভিএম সমান সমান পিটি, এবং এর পরিবর্তিত রূপ হচ্ছে ভিএম প্লাস ভি প্রাইম এম প্রাইম। তাহলে এখানে আমি আরেকবার বলি, এখানে ভি হচ্ছে অর্থের প্রচলন গতি, মুদ্রার যোগান, পি হচ্ছে দাম স্তর, টি হচ্ছে লেনদেনকৃত অর্থের পরিমাণ, ভি প্রাইম হচ্ছে ব্যাংকের অর্থের প্রচলন গতি, এবং এম প্রাইম হচ্ছে ব্যাংকের অর্থের পরিমাণ। এখন একটি উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। আমি এখানে দেখো প্রথম পর্যায়ে 1 2 3, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায় নিয়েছি। এখানে আমি এম হলো 100, 200 এবং 50। তারপরে ভি হচ্ছে ভি প্রাইম এবং টি স্থির অবস্থায় এম এবং এম প্রাইমের পরিবর্তন লক্ষ্য করা যায়। তাহলে এই ক্ষেত্রে ভি হচ্ছে আমার স্থির, তিনটা পর্যায়ে আমি এখানে 5 ধরেছি, এবং এম প্রাইম হচ্ছে 100, 200 এবং 50। ভি প্রাইম হচ্ছে আমার 5, এটাও আমার স্থির, তাই আমি তিনটা পর্যায়কে 5 হিসেবে ধরেছি এবং সময়টাকে 10 এককে নিয়ে এসেছি। তাহলে এখন আমার সূত্র অনুযায়ী পি সমান সমান এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম টি হচ্ছে এম ভি, এগুলো গুণ অবস্থায় আছে। এম হচ্ছে আমার 100 এবং ভি হচ্ছে 5, তাহলে 5 × 100 হচ্ছে 500, প্লাস ভি প্রাইম এবং এম প্রাইম হচ্ছে ভি প্রাইম এবং এম প্রাইম হচ্ছে 500, 100 × 5, তাহলে 500, আর টি হচ্ছে আমার 10, তাহলে ডিভাইড বাই 10। আবার 2 নম্বরে আমরা আসি, 5 × 20, 200, যোগ 1000 ডিভাইড বাই 10। তারপর আবার আসছে 50 × 5 হচ্ছে 250, 250 যোগ 250 ডিভাইড বাই 10। তাহলে এক্ষেত্রে 1/p হয়, 1/p হয় ভিএম বা অর্থমূল্য ভিএম দাঁড়ায় 1/100 ইকুয়াল 0.01। শিক্ষার্থীরা তোমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেট করে দেখবে যে এর মাপ এরকম আসে কিনা। তারপরে এক্ষেত্রে ভিএম সমান সমান হচ্ছে 1/200 সমান সমান 0.02, 0.005। তারপরে আসি ভিএম সমান সমান 1/50 সমান সমান 0.02, 0.02। তাহলে শিক্ষার্থীরা দেখো এখানে ভি প্রাইম টি স্থির অবস্থায়, স্থির থেকে এম এবং এম প্রাইম বৃদ্ধি পেয়ে, এম এবং এম প্রাইম বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হলে দাম স্তরও বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়। দাম স্তরে কি হয়? বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়, কিন্তু সেক্ষেত্রে অর্থের মূল্য অর্ধেক হয়ে যায়। সেক্ষেত্রে কি হয়? অর্থের মূল্য অর্ধেক হয়ে যায়। আমি আবার বলছি, দেখো এক্ষেত্রে ভি প্রাইম
টি স্থির থেকে এম এবং এম প্রাইমের পরিবর্তনের ফলে দেখা যাচ্ছে যে দামের স্তর দ্বিগুণ হয়, দামের স্তর কি হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যায় এবং দামের স্তর দ্বিগুণ হয় এবং অর্থের মূল্যটা কমে যায়, অর্থের মূল্য অর্ধেক হয়ে যায়, অর্থের মূল্য কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, অর্থের মূল্য অর্ধেক হয়ে যায়। আবার দামের স্তর হ্রাস পেলে দামের স্তর হ্রাস পেয়ে অর্ধেক হয়, কিন্তু অর্থের মূল্য বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়ে যায়। তাহলে শিক্ষার্থীরা, আমি এখন চিত্রের মাধ্যমে তোমাদেরকে বিষয়টি আবার ক্লিয়ার করে দিচ্ছি। দুইটা চিত্র হবে, একটা হচ্ছে আমার অর্থের পরিমাণ এবং আরেকটা হচ্ছে অর্থের মূল্য, অর্থের মূল্য। তাহলে ক চিত্রে আমরা দেখলাম লম্ব অক্ষে দামের স্তর, লম্ব অক্ষে কি দিলাম, দামের স্তর, ভূমি অক্ষে হচ্ছে আমার অর্থের পরিমাণ এম, ভূমি অক্ষে অর্থের পরিমাণ, অর্থের পরিমাণ, তারপরে ভূমি অক্ষে হচ্ছে আমার অর্থের পরিমাণ। ঠিক তার সোজাসুজি নিচে আমি লম্ব অক্ষে দিচ্ছি হচ্ছে ভিএম বা অর্থের মূল্য, লম্ব অক্ষে অর্থের মূল্য এবং ভূমি অক্ষে এম সমান সমান অর্থের পরিমাণ, অর্থের পরিমাণ। ভূমি অক্ষে দিলাম অর্থের পরিমাণ। যেহেতু দাম স্তরের সাথে অর্থের পরিমাণের সমানুপাতিক সম্পর্ক, তাই হচ্ছে অর্থের এই রেখাটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তর, ভূমি অক্ষের থেকে 45 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ বরাবর ঊর্ধ্বগামী হবে। পি সমান সমান ফাংশন অফ এম, এই রেখাটার নাম হচ্ছে পি সমান সমান ফাংশন অফ এম। আমি বিন্দুগুলোর নাম দিলাম এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এখানে আমি নিচে লিখছি M2, M0, M1। এখানে হচ্ছে P0, P1, P2 পরিমাণ। ঠিক তার বরাবর রেখা আঁকলাম আমি অর্থের মূল্যের। আমরা জানি যে অর্থের পরিমাণ এবং অর্থের মূল্যের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। অর্থের মূল্যের মধ্যে কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক বিদ্যমান। তাহলে এই রেখা বরাবর আমি আঁকছি এই রেখার নাম হচ্ছে ভিএম সমান সমান ফাংশন অফ এম, ভি নট সমান সমান ফাংশন অফ এম। তাহলে আমি এই বিন্দু বরাবর নাম দিলাম এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম। তাহলে এখানে এর নাম দিচ্ছি M0, M1, M2 এবং এখানে নাম দিচ্ছি হচ্ছে VM0, VM2, VM1, VM1। তাহলে আমি এই চিত্রটা হচ্ছে আমার ক নাম্বার চিত্র,
এবং এই চিত্র হচ্ছে আমার খ নাম্বার চিত্র। তাহলে শিক্ষার্থীরা আমরা চিত্র বিশ্লেষণে লিখছি। ক চিত্রে চিত্র বিশ্লেষণটা এভাবে তোমরা লিখবে যে ক চিত্রে লম্ব অক্ষে দামের স্তর এবং ভূমি অক্ষে অর্থের পরিমাণ নির্দেশিত, অর্থের পরিমাণ নির্দেশিত। এবং খ চিত্রে লম্ব অক্ষে অর্থের মূল্য VM এবং অর্থের পরিমাণ, ভূমি অক্ষে হচ্ছে অর্থের পরিমাণ M নির্দেশিত, M নির্দেশিত। তাহলে এখানে দেখা যাচ্ছে যে অর্থের পরিমাণ যখন আমার M0, তখন দামের স্তর বেড়ে কি হয়েছে, P0 হয়েছে। এবং অর্থের পরিমাণ যখন M1 পরিমাণ আরেকটু বৃদ্ধি পেয়েছে, তখন দামের স্তর বৃদ্ধি পেয়ে আমার ও P1 পরিমাণ নির্দেশিত হয়েছে। এবং অর্থের পরিমাণটা কমে যখন M2 পরিমাণ হয়েছে, তখন দামের স্তরটাও কমে আমার ও P2 পরিমাণ হয়েছে। অর্থাৎ অর্থের পরিমাণের সাথে দামের স্তরের সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ দুটো সমান হবে, একটা কমলে আরেকটা কমবে এবং একটা বাড়লে আরেকটা অটোমেটিক বেড়ে যাবে। ঠিক তার অপোজিটে আমরা জানি যে দামের স্তরের সাথে অর্থের মূল্যের যেহেতু বিপরীত সম্পর্ক, সেক্ষেত্রে অর্থের মূল্যের রেখা অর্থের পরিমাণের সাথে ডান দিকে নিম্নগামী হবে। অর্থের মূল্যের রেখা হচ্ছে ডান দিকে নিম্নগামী হবে। এখন এ বিন্দু বরাবর আমি একে দেখলাম যে এ প্রাইম বিন্দুতে যখন দামের স্তর P0 ছিল, তখন অর্থের হচ্ছে VM0 পরিমাণ এবং অর্থের পরিমাণ হচ্ছে ও M0 পরিমাণ। এরপরে দামের স্তর যখন বেড়ে P ও P1 হয়েছে, তখন অর্থের মূল্য, আমি যেহেতু বলেছি যে দামের স্তরের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক এবং অর্থের মূল্য দামের স্তর বৃদ্ধির ফলে অর্ধেক হয়ে যায়। তাহলে দেখো শিক্ষার্থীরা তোমরা, ঠিক তার বিপরীত অবস্থা, যখন আমার অর্থের দামের স্তরটা আমার P1 পরিমাণ, P0 থেকে P1 পরিমাণ হয়েছে, তখন অর্থের মূল্য অটোমেটিক কমে গিয়ে কি হয়েছে, VM0 থেকে V1 হয়েছে, V2 পরিমাণ হয়ে গিয়েছে, যেটা C বিন্দুতে নির্দেশ করছে। আবার দেখো, অর্থের পরিমাণ দামের স্তর যখন P0 থেকে P2 পরিমাণে হ্রাস পেয়েছে, তখন অর্থের মূল্য বৃদ্ধি পেয়ে VM0 থেকে VM1 পরিমাণ হয়েছে, যেটা এ বিন্দু বরাবর এ প্রাইম বিন্দু নির্দেশ করছে। সেটা কি বিন্দু নির্দেশ করছে? এ প্রাইম বিন্দু নির্দেশ করছে। অর্থাৎ একটা যখন বৃদ্ধি পায়, দামের স্তর যখন বৃদ্ধি পায়, অর্থের মূল্য তখন অটোমেটিক কমে যায় বা হ্রাস পায়, এবং দামের স্তর যখন হ্রাস পায়, তখন অর্থের মূল্য কি হয়? অর্থের মূল্য বৃদ্ধি পায়। তাহলে আমরা বলতে পারি চিত্র থেকে যে অর্থের পরিমাণের সাথে দামের স্তরের সমানুপাতিক সম্পর্ক এবং অর্থের মূল্যের সাথে বিপরীত সম্পর্ক বিদ্যমান। তারপরে আসি সমালোচনা। এই তত্ত্বটি সমালোচনা, যেহেতু ফিশার এই তত্ত্বটি দিয়েছেন এবং বিভিন্ন অর্থনীতিবিদ এই তত্ত্বটি সমালোচনা করেছেন, তাহলে আমরা কয়েকটি সমালোচনা আলোচনা করছি। তেমন যে পূর্ণ নিয়োগ অবস্থা অনুমিতি শর্তে বলা হয়েছিল যে পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান থাকবে, কিন্তু অন্যান্য অর্থনীতিবিদরা গবেষণা করে দেখেছেন যে বর্তমান বিশ্বে পূর্ণ নিয়োগ বলতে কোনো অর্থনীতি নেই, বা পূর্ণ নিয়োগ বিষয়টি বর্তমানে অবাস্তব। তারপরে আসি, বিনিময়ের মাধ্যম হিসেবে তিনি শুধুমাত্র অর্থকে বিবেচনা করেছেন, কিন্তু অর্থ বাস্তবে মূল্যের সংরক্ষক হিসেবেও পরিগণিত হয়ে থাকে। ফিশার কি বলেছেন? যে অর্থকে শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে বিবেচনা করা যায়, কিন্তু অন্যান্য অর্থনীতিবিদের সমালোচনায় বলেছেন যে অর্থের মূল্যের সংরক্ষক হিসেবেও ব্যাখ্যা করা যায়। তারপরে উনি বলেছেন,
যে ভোক্তার রুচি অভ্যাস অপরিবর্তিত থাকবে, কিন্তু বাস্তবে জনসংখ্যা, ভোক্তার রুচি অভ্যাস, চাহিদা, যোগান এই সমস্ত জিনিসগুলো কখনোই স্থির থাকে না। সেই ক্ষেত্রে ফিশারের তত্ত্বটি অর্থের পরিমাণের তত্ত্ব হিসেবে কার্যকর নয়। তারপরে আসি এ তত্ত্বের মধ্যে তিনি মনস্তাত্ত্বিক উপাদানের বা মানুষের মনের যে ভাবসমূহ প্রকাশ পায় বা আবেগ অনুভূতির যে প্রকাশগুলো ঘটে থাকে বাদ দিয়েছেন, কিন্তু বাস্তবে অর্থনীতির সাথে মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপারটিকেও আলোচনা করা উচিত। তারপরে উনি বলেছেন যে ফিশারের সমীকরণে এমভি সমান সমান পিটি হয়ে থাকে, এমভি সমান সমান পিটি হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে দেখা যায়, উনি বলেছেন যে থাকে, কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে অর্থপ্রাপ্তি এবং অর্থ প্রদানের মধ্যে শুধু সমতা সৃষ্টি নয়, অর্থপ্রাপ্তি এবং অর্থ প্রদানের মধ্যে শুধু সমতা সৃষ্টি করে না, কোনো কার্যকরণও ব্যাখ্যা করে না, কোনো কার্যকরণও ব্যাখ্যা করে না। তাহলে সেক্ষেত্রে এমভি সমান সমান পিটি, এটি হচ্ছে একটি তাৎপর্যহীন ব্যাখ্যা বা অভেদ। তাহলে আমরা বলতে পারি, যেহেতু অর্থ প্রাপ্তি এবং অর্থ প্রদানের মধ্যে শুধু সমতা সৃষ্টি করে, কোনো কার্যকরণ ব্যাখ্যা করে না। অর্থ কি করে? অর্থ প্রাপ্তি এবং প্রদানের মধ্যে শুধু সমতা সৃষ্টি করে, কোনো কার্যকরণ ব্যাখ্যা করে না। সেক্ষেত্রে ভিএম সমান সমান পিটি হচ্ছে একটি তাৎপর্যহীন অভেদ, তাৎপর্যহীন অভেদ। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে শিখলাম যে ফিশারের তত্ত্বের উদাহরণ সহ ব্যাখ্যা এবং বিশ্লেষণ, ফিশারের সমীকরণ সম্প্রসারিত রূপ, সমীকরণের সম্প্রসারিত রূপ। তাহলে শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বটি বা অর্থের মূল্য তত্ত্বটি খুব ভালোভাবে বুঝে গেছো এবং বাসায় তোমরা এই তত্ত্ব নিয়ে একটু আলোচনা মানে প্র্যাকটিস করবে, বাসায় এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করবে, কারণ একটু বুঝার ব্যাপার আছে এখানে, একটু বুঝে বুঝে আসলে জিনিসগুলা করতে হবে, যেহেতু তত্ত্বের বিষয়টি এবং তত্ত্বটা আবার আমাদের মন গড়াভাবে কোনো আমরা লিখতে পারবো না, তাই আমরা এই টপিক থেকে একটু বুঝে বুঝে চিত্র আকারে, উদাহরণ আকারে বুঝে বুঝে একটু পড়ার চেষ্টা করব। তাহলে আমি আগামী ক্লাসে তোমাদের সাথে ব্যাংক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের অধীনে যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে এবং সেগুলোর যে কার্যক্রমগুলো আছে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তা আজকে ফিশারের তত্ত্বটা যে আমরা শেষ করলাম, আমি আশা করছি তোমরা ফিশারের তত্ত্বটা বাসায় ভালো মতো আয়ত্ত করবে এবং বুঝে পড়বে। আর যেহেতু তোমাদের চিত্রভিত্তিক সৃজনশীল কোশ্চেনগুলো এসে থাকে, তাহলে তোমরা চিত্রটাকে খুবই ভালো মতো মানে প্রায়োরিটি দিবে এবং চিত্র দেখে, উদাহরণ দেখে তোমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। তা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের সুস্বাস্থ্য কামনায় আজকে এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।